যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ, সেটি কি ফলো করা হয়েছে? রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জাতিসংঘ সেখানে কি বলেছে? প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্টভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে এক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে। এদিকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে ডক্টর ইউনূস। হঠাৎ করে এবার কেঁপে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শক, সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জেরে রাজধানী সহ সারা দেশে নাশকতার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে এমন বাস্তবতায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মী দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পদ রোধ করতে গিয়ে সরকার কিন্তু অবচেতন মনে নিজেরাই পদ তৈরি করে দিচ্ছে আওয়ামী লীগ। এখন কিন্তু তাদের লক্ষ্য ঠিক হয়ে গেল। এখন তারা বুঝতে পারলো যে তাদের কি করা উচিত এবং এই সিদ্ধান্ত নিতে কিন্তু সরকারই তাদেরকে সহযোগিতা করবে এই ডিসিশনের মাধ্যমে। রাজু ভাস্কর্যের এই প্রতিবাদে উচিত ছিল এনসিপির নেতাদের উপস্থিত হয়ে জানান দেয়া যে ওই কর্মকাণ্ডের সঙ্গে তারা একাত্ম নয়। কিন্তু হাসনাত সার্জিসকে যোগ দেওয়ার দৃশ্য আমরা দেখিনি। যতই আপনি যত কিছু উদ্ধার করে ফেলুন না কেন, একাত্তর বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরে একজন আইনজীবী ব্যারিস্টার নিজুম মজুমদার ফেসবুকে একটা পোস্ট করে, পোস্টটা ছিল সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহ্বান জানাইছে। অন্তরের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যে মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ। তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হারকিউলিসকে যখন পরাজিত করে ফেলছে, তো বাকি যারা আছে তারা ভাবছিল যে হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হবে। কিন্তু গতকালকে থেকে আপনি উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্টেটাসকে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার 3 মিনিট পরেই ডিলিট দেওয়া অসহায়ত্বের জায়গা ফুটে তোলা, শিবিরের খরচের খাতায় পড়ে যাওয়া, এরকম নানান বক্তব্য আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বেশি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। যেমন করতে পারছে না 5 আগস্টের পর থেকে, এখন আইন করে এটা বন্ধ করা মানে না করা, এগুলো সমানই আওয়ামী লীগের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে আওয়ামী লীগকে আপনি রোধ করতে পারবেন কিনা, পারা যাবে কিনা। এখন পদ রোধ করতে গিয়ে সরকার কিন্তু অবচেতন মনে নিজেরাই পদ তৈরি করে দিচ্ছে আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগ এতদিন কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল যে কি করবে কি করবে না, কি করা উচিত। হ্যাঁ, তারা একটা পিছুটানের মধ্যে ছিল। এখন কিন্তু তাদের লক্ষ্য ঠিক হয়ে গেল। এখন তারা বুঝতে পারলো যে তাদের কি করা উচিত। তাদের বুঝতে এখন কোনো অসুবিধা নাই যে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, এখন তাকে সামনে স্টেপ দিতে হবে। এবং হয়তো আওয়ামী লীগ সেটাই করবে, ডু অর ডাই। এবং এই সিদ্ধান্ত নিতে কিন্তু সরকারই তাদেরকে সহযোগিতা করবে এই ডিসিশনের মাধ্যমে। এখন তাতে কিন্তু কারো লাভ হোক আর না হোক, আওয়ামী লীগেরই লাভ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের লাভ হলে হেরে যাবে কারা? হেরে যাবে রাষ্ট্র, হেরে যাবে জনগণ, হেরে যাবে দেশ। কারণ কোনো একটা অন্যায় করলে, যেই করুক না কেন, এটা রাষ্ট্রকে এফেক্ট করে, মানুষকে এফেক্ট করে। আপনি রাজনীতির সমাধান কিন্তু রাজনৈতিকভাবে করতে হবে। আপনি যদি জ্যানতেন উপায়ে চাপে পড়ে গা বাঁচাইতে একটা কিছু করে ফেলেন, এটা তো ভালো লক্ষণ নয়। এবং সামনে নিশ্চয়ই এই যে পর্যায়ে সরকার এগুচ্ছে, এই পর্যায়ে যদি এই ধারা যদি অব্যাহত থাকে, আপনি ধরে নেন বাংলাদেশের কিছু হোক আর না হোক, গণতন্ত্রের উন্নয়ন হবে না, গণতন্ত্রকে গলাটিপি হত্যা করা হবে। এবং এই 5 আগস্টের যে স্লোগান, যে স্বৈরাচারের নিপাত যাক, হ্যাঁ গণতন্ত্র মুক্তি পাক, আসলে গণতন্ত্র মুক্তি পাবে কিনা, না গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে আবার প্রবলভাবে, এটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মানুষগুলো নিহত হয়েছেন তার উপর ভিত্তি করে আর যা যা তারা বলেছেন সে অনুযায়ী কি সব করা হচ্ছে? যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ, সেটি কি ফলো করা হয়েছে? এই কথাগুলো এই কারণে বলছি যে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদনটিকে খুবই গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণ করা হয় বা রেফারেন্স দেওয়া হয় সবসময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে। এবং যারই ধারাবাহিকতায় সোমবারও একটি অনুষ্ঠানে জাতিসংঘের এই প্রতিবেদনের রেফারেন্স দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাহলে 14 দলে কি হবে? 14 দল তাদের সাথে ছিল। এমন প্রশ্নের জবাবে
প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে স্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলা হয়েছে। সেখানে শেখ হাসিনার ভূমিকা বারবার স্পষ্ট হয়েছে, 14 দলের অন্য দলগুলোর কথা সেভাবে আসেনি। কথা সত্য, যারা এই প্রতিবেদনটি পড়েছেন দেখেছেন, এ কথা অনস্বীকার্য। প্রেস সচিব যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু বাকিটা তিনি কেন বলেন না? রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জাতিসংঘে সেখানে কী বলেছে? প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্টভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে এই ক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে তা হচ্ছে এই refrain from political party bans that would undermine a return to a genuine multi-party democracy and effectively disenfranchise a large part of the Bangladeshi electorate. অর্থাৎ রাজনৈতিক দলের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। এখানে কি আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? জাতিসংঘের কতটুকু ফলো, মানে প্রতিবেদনের সুপারিশের কতটুকু সরকার ফলো করছে অথবা করছে না? এমনকি এই প্রতিবেদনে আওয়ামী লীগের নৃশংসতা, আওয়ামী লীগের সহিংসতা, পুলিশের যে অত্যাচার নির্যাতন, সেগুলোর পাশাপাশি আর কি বলা ছিল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপর 5 থেকে 15 আগস্ট যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তের সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। তারা বলছে, পুলিশের তথ্য অনুযায়ী দেশের 639টি থানার মধ্যে 450টিতে ভাঙচুর বা হামলা হয়েছে। 5 আগস্টের পর থেকে উন্মত্ত জনতা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কার্যালয়গুলোতে হামলা চালায়। OHCHR অর্থাৎ মানবাধিকার বিষয়ক হাই কমিশন যেসব তথ্য পেয়েছে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থকরা এসব হামলায় জড়িত ছিল। সংক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা, সরকারি কর্মকর্তা ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়। অর্থাৎ এগুলোরও তদন্ত করতে বলেছে, বিচার করতে বলেছে। সেগুলো হচ্ছে, আমরা সবাই জানি কতটুকু হচ্ছে কিংবা হচ্ছে না। প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বলছেন, যারা আমরা সমালোচনা করছি তাদের উদ্দেশ্যে বলছেন, অন্তর্বর্তী সরকারের কোনো ত্রুটি বা ব্যর্থতা পেলে মন খুলে লিখুন। আমরা কারো মুখ বন্ধ করছি না, সবাইকে অনুরোধ, আপনারা আমাদের কোনো ফেলিওর বা ব্যর্থতা যদি পান লেখেন, সমালোচনা করার জায়গা পেলে করুন। আপনাদের মুখ বন্ধ করা হবে না, মিডিয়া হাউস বন্ধ করা হবে না, কিন্তু মিথ্যা কথা লিখবেন না। তার এই কথাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যদি তিনি সদিচ্ছার সঙ্গে, সততার সঙ্গে এই শব্দগুলো উচ্চারণ করে থাকেন, অবশ্যই তাকে স্যালুট। কিন্তু গণমাধ্যমে যা চলছে তার কথাগুলোর সঙ্গে কি আমরা সব ক্ষেত্রে মিল পাচ্ছি না। এই সম্পর্কে আগে বলা হয়েছে, নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চাই না। সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেটি এখন মানুষের মুখে মুখে, তা হচ্ছে আওয়ামী লীগের বিচার হচ্ছে বা বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে, তাহলে সেই একই অপরাধের দায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাতে ইসলামের বিষয়ে সরকারের অবস্থান কি? এ বিষয়ে খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন শফিকুল আলম। তিনি বলছেন যে এই বিষয়ে তো 2012 সালে আওয়ামী লীগ অ্যাকশন নিয়েছে, 71-এর পরে তাদের মানে জামাত ইসলামকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, অতএব আর কি? তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি, আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে তাহলে ঠিক হয়েছে অথবা ঠিক হয়েছে কিনা? যদি ঠিক হয়ে থাকে তাহলে সেই আদালতের আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যে আসামিরা ছিলেন তাদের পক্ষের প্রায় সব মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাকে কিভাবে এই আদালতেরই চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়? সেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আরও অনেকের বিচার চলমান, তাদের আইনজীবী হওয়া সত্ত্বেও তাজুল ইসলাম কেন সেই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হলো? মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার হবে, কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের বিচার হবে না, এটা কেমন কথা? এবং সেই প্রশ্ন যেগুলো বিভিন্ন জায়গা থেকে উঠছে, জামাতের বেলায় সরকার চুপ করে থাকবে, সেটা কেমন হয়ে যায় না? অনেক প্রশ্ন তো ওঠে। সেই জায়গা থেকে শফিকুল আলম যে প্রশ্নের উত্তর দিয়েছেন তার আরও একটি অংশ আছে বেশ মজার। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অবস্থান নিয়েছে। কি অবস্থান নিয়েছে? ইমিডিয়েট পাস্ট বা নিকট অতীতে যা হয়েছে, আওয়ামী লীগের যেসব অপকর্ম ঘটেছে বা ঘটিয়েছে আওয়ামী লীগ, সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 অভ্যুত্থানের পূর্ববর্তী ঘটনাগুলোর আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 24 অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু এই সরকার গঠিত হয়েছে, তাই তাদের দায়বদ্ধতা আওয়ামী লীগের অপকর্মের বিচারের প্রতি। ঠিক তো? তাহলে সমগ্র বাংলাদেশ এই সরকার ধারণ করে না, সমগ্র বাংলাদেশের সংকট সমস্যা এই সরকার গ্রহণ করে না, শুধু আওয়ামী লীগ বিচার করতে এসেছে। আচ্ছা, এত কথা বাদ দিই, যদি তাই হয়ে থাকে, আওয়ামী লীগের বিষয়টি তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য হয়ে থাকে, তাহলে করিডোর ইস্যুতে মিয়ানমারের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর, সে বিষয়ে সরকার প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন যে করিডোর দেওয়া হবে? শফিকুল আলম আসলে স্ববিরোধিতা করছেন, এটা মনে হয়। জামাতের সময় বলেছেন যে জামাতের বিষয়ে যে প্রশ্ন ছিল সেক্ষেত্রে তিনি বলছেন
আমার কিছু বলার নেই। আর কেন, কোন ক্ষেত্রে বলছেন? তিনি বলছেন যে 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি, নতুন করে কিছু বলতে চাই না, 71 আমরা পুরোপুরি ধারণ করি। মানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে অশ্রদ্ধা করার মতন, অসম্মান করার মতন যাবতীয় সব কাজকর্ম আমি করে যাচ্ছি, আপনার ক্ষতি করার জন্য আমি সব কাজ করে যাচ্ছি, কিন্তু আমি মুখে বলছি আমি শ্রদ্ধা করি। 71কে ধারণ তিনি করেন, কিন্তু 71-এর বিষয়ে যে অমীমাংসিত বিষয়গুলো, সেগুলো নিয়ে তিনি কিছু বলতে চান না। বলছেন যে অনেক কিছু বলেছি, জামাত প্রসঙ্গে আসলে কিছু তার বলার বা সরকারের বলার সাহস নেই। কেন নেই সেই প্রশ্নটি মোটামুটি আমরা জানি, এই উত্তরটি। এবং একটি কথা দিয়ে শেষ করি, আওয়ামী লীগ তিনটি নির্বাচন প্রহসনের মাধ্যমে করেছে, এটি তো নতুন করে ব্যাখ্যা কিছু নেই। 2014, 24 এবং 18 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। 2024 এবং 14 আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে বিএনপি তো আসেনি, আমরা কি করব। আর বিএনপি 18 নির্বাচনে গিয়েছিল, তারপরেও যে ভয়ঙ্কর একটা নাটকীয় খেলা হয়েছে, প্রহসন হয়েছে, সে সম্পর্কে আমরা জানি। তাহলে 2014 এবং 2024 যদি বিবেচনা নেই, সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন তুলি, আওয়ামী লীগকে ব্যান করার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, যে অভিযোগটি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তুলি, 2014 এবং 24 নির্বাচন এমনভাবে করা হয়েছিল, এমনভাবে প্লট নির্মাণ করা হয়েছিল যে বিএনপি যাতে বাইরে থাকে নির্বাচনের। উপদেষ্টা মাহফুজ এবং এনসিপির একাংশকে ইঙ্গিত করে বা একাংশের সাথে যে ঘটনা, তারা যে ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ, সেটাকে ইঙ্গিত করে আমিরে জামাত কিছু জরুরি দৃষ্টিভঙ্গি দিয়েছেন, জরুরি কিছু নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনাটা বিশ্লেষণ করবো না, এটা ঠিক হচ্ছে কিনা সেটা বলবো। এটা কিন্তু ইঙ্গিত করে, সরাসরি না। এখন সবাই ইঙ্গিতের খেলা খেলছে। যেমন মাহফুজ অধিকাংশ জায়গায় যুদ্ধাপরাধের সহযোগী একটি দল এভাবে বলছে, সরাসরি জামাত শিবির কিন্তু বলছে না, কিন্তু যারা বুঝে গেছে। তা আমিরে জামাত যে ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে মাহফুজের নাম নেই, কিন্তু কোন বিষয় বলেছে এটাও আমরা বুঝে গেছি। এনসিপি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে একটি দল বিতর্কিত স্লোগান দিয়েছে শাহবাগে, সে একটি দল যে জামাত শিবির, এটা তো আমরা বুঝি। আবার বলছে একটি দলকে 71-এ তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, তারা বাংলাদেশপন্থী কিনা স্পষ্ট করতে হবে। তো একটি দল কারা, এটা তো আমরা জানি। একটি দল বলতে জামাতকে বোঝানো হয়েছে। তো দর্শক, এর এই যে ঘটনা, মানে দুইটা ঘটনা, এনসিপি স্টেটমেন্ট দিয়ে জামাতকে আওয়ামী লীগ স্টাইলে ঘায়েল করার চেষ্টা করছে। 71 প্রশ্নে জামাত হাজারোবার তাদের অবস্থান ক্লারিফাই করেছে, অধ্যাপক গোলাম আযম দুঃখ প্রকাশ করেছে, তারপর আবার সে আওয়ামী স্টাইলে শাহরিয়ার কবির রাজনীতি করছে এনসিপি। তো জামাত বিষয়টা কিভাবে ডিল করছে, আমিরে জামাত দৃষ্টিভঙ্গি দিয়েছে। এবং উপদেষ্টা মাহফুজ, আপনারা জানেন, জামাত শিবিরকে হত্যার হুমকি দিয়েছে, আমির তো আঘাত করার হুমকি দিয়েছে, জামাত শিবিরকে গুম করার হুমকি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার হুমকি দিয়েছে মাহফুজ। ভয়ানক। মানে আওয়ামী লীগও সরাসরি যে হুমকি দেয়নি, আওয়ামী লীগ কাজ করেছে, কিন্তু হুমকি কিন্তু এভাবে দেয়নি, সেই কাজ মাহফুজ করছে। তো এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছয়নি, সে অবস্থা এখন অব্যাহত রয়েছে। মানে এই যে এনসিপি যা বলছে, এনসিপির একাংশ, এনসিপি সবাই, এনসিপি দুই গ্রুপে ভাগ হবে, এটা আমি বুঝে গেছি, অলরেডি তো ভাগ হয়েছে। বাংলাদেশ, এটা এনসিপির একটা রিয়াকশন, মানে পদবঞ্চিত একটা অংশ এটা করেছে, আরো ভাগ হবে, অনেক এখান থেকে চলে যাবে। এবং এমনকি এই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলনের একটা অংশ ঘুরে যেতে পারে, বলা যায় না। এইসব এই ভারত প্রশ্নে, ভারতীয় ন্যারেটিভ প্রশ্নেই তারা দ্বিমত পোষণ করতে পারে। দর্শক, এই যে মাহফুজদের হুমকি ধমকি, আবার এই এনসিপির যে স্টেটমেন্ট, যে 71-এর জামাতের অবস্থানকে স্পষ্ট করতে হবে, এই বিষয়গুলো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, এই বিষয়গুলোকেই বলেছেন আমিরে জামাত। সে অবস্থা, মানে সেই পুরনো শাহরিয়ার কবিরীয় ট্যাগ, ভারতীয় ট্যাগ, হাসিনার ট্যাগ, এটা এখানে বিদ্যমান আছে, এটাই আমিরে জামাত বুঝিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সমাজ রাজনীতি অনেক কিছু অনাকাঙ্ক্ষিত অগ্রহণযোগ্য মনে হয়, এবং এইটাই, এই যে মাহফুজদের হুমকি ধমকি, কিংবা এনসিপির যে এই শাহবাগিতা, যে জামাতকে ক্ষমা চাইতে হবে, অমুক তমুক অবস্থান ক্লারিফাই করতে হবে, এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য হিসাবে আমিরে জামাত বুঝিয়েছেন। অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা ও মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। মানে আমিরে জামাত কিছুটা কষ্ট পেয়েছে, তার লেখায় বোঝা যায় যে এই বাংলাদেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করলাম আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে, আমাদেরকে সেই পুরনো হাসিনার ট্যাগ দিচ্ছে, আমাদেরকে আবার সেই নোংরা ট্যাগের শিকার হতে হচ্ছে। এখন এতে জামাত শিবিরের লোকজন তো ক্ষিপ্ত, মাহফুজকে পাল্টা গালাগালি করছে, অনেক উত্তেজিত হয়ে যাচ্ছে। যেমন তামিরের মিল্লাতে মাহফুজ নামের গরু জবাই করা হয়েছে, কারণ এটা যারা করেছে তারাও নাকি মাহফুজেরই লোক, তারা ওখানে এই এনসিপির কমিটি গঠন হয়েছে, মাহফুজের পকেট কমিটি, তারাই নাকি আবার ক্ষিপ্ত হয়ে মাহফুজ গরু জবাইয়ের দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে শিবির, কারণ তামির মিল্লাত মানে শিবির, এরকম একটা ভাব। আবার মাহফুজ নিজেকে বলছে যে আমি শিবিরের সাথে জড়িত ছিলাম না, আর মাহফুজ তার বন্ধুদের মাধ্যমে লেখাচ্ছে না শিবির কর্মী ছিল, সাথে ছিল না, কিন্তু আমি তো বলতে পারবো যে কত তারিখ কোন জায়গায় কোন হলরুমে বসে কার হাতে সাথী শপথ নিয়েছে মাহফুজ, আমরা তো সেটা জানি। সাথী ছিল না, এইসব ধান্দাবাজি, আচ্ছা মিথ্যা কথা বলে গেল, এগুলোর তো কোনো মানে হয় না, এগুলো কি এড়ানো যায়? মাহফুজ কখন সাথী হয়েছিল, কি কে শপথ করেছিল, এগুলো আমরা জানি না, সব জানি।
দর্শক, তো এই জন্য এগুলোর প্রতি রিয়াকশনারি না হয়ে পাল্টা গালাগালি, মাহফুজ গরু জবাই এগুলো না করে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনা জড়ানো একেবারেই ঠিক হবে না। মানে এই যে মাহফুজ উস্কানি দিচ্ছে, লাশ ফেলার, গুম করার, আমৃত্যু আঘাত করার, এগুলোতে জামাত শিবির জড়াবে না। যাতে না জড়ায় সেই দিক নির্দেশনা দিচ্ছে। আশা করি সকলের বিষয়টি দিকে গুরুত্ব সহকারে নজর দিবেন। যদি আমি ভুল না হয়ে থাকি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলো প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যেই মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ। তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হারকিউলিসকে যখন পরাজিত করে ফেলছে, তো বাকি যারা আছে তারা ভাবছিল যে হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হবে। কিন্তু গেল গতকালকে থেকে আপনি উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্টেটাসকে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার 3 মিনিট পরেই ডিলিট দেওয়া, অসহায়ত্বের জায়গা ফুটে তোলা, শিবিরের খরচের খাতায় পড়ে যাওয়া, এরকম নানান বক্তব্য আসছে। তো মাহফুজের মেইন ইস্যুটা ছিল কি রাজাকার। আজকে আবার সমবেত জাতীয় সঙ্গীত হয়েছে রাজু ভাস্কর্যে, সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা তখন কেন বলেছিল? তারা 71 সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশে যে রাজাকাররা ছিল তাদের পক্ষে রাজাকার বলে নাই। শেখ হাসিনার উপর জিত কইরা তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানাইছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল, কিন্তু 71-এর রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে। আর আজকে আপনি দেখেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন নেতা, যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, হ্যাঁ, প্রধান একজন সমন্বয়ক ছিল, সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে, আসিফ যে পোস্ট দিয়েছে, অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না, এদের কেউ পছন্দ করে না, এদের ক্ষমতায় কেউ আনবে না, চরমনাই সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে, বাংলাদেশের মানুষ ভিন্নতা চায়। তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট, এখন জামাতের ইস্যুতে 1971 সালের সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে, আমরা আর কত মাফ চামো, মাফের উপর খালি মাফ চামো নাকি। ছাত্ররা বলতেছে না, তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফ টাফ চাইতে হবে। এই নিয়ে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল। জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে, যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায়, এমনটাই অনেকে মনে করছেন। এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবু বাকের মজুমদার। তার বক্তব্য, তুরা যারা রাজাকার, তুই তোকারিত গেছে পোলা, আরো সাহসী, সময় থাকতে বাংলা ছাড়, মানে পাকিস্তানে চলে যা, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপদাদার। এই যে গোলাম আজম যে রাজাকার, এটা প্রতিষ্ঠিতভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে, বিএনপিও বলছে, বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে মানতে চায় না, আবার অনেকে চুপচাপ থাকে। এই বক্তব্য দেওয়ার পরে এই যে আনাম আজমি, গোলাম আজমের ছেলে, তিনি আবার পাল্টাইকে স্ট্যাটাস দিয়েছেন। তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের। তিনি বলছেন হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেনে। হোয়াট ইজ দ্য মিনিং? হাসিনাকে সরায়ে গোলাম আজম তো জীবিত না, তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম, এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাইয়ে রক্ত দেয় নাই। আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শীষ, একই সাপের 2 বিষ, নাকি 2 সাপের 1 বিষ, জানি না। তো তার মানে এখানে নতুন কোনো কিছু ছাত্ররা চাচ্ছে। আবু বাকের মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, তাকে কিন্তু ডিবি হারুন আতিথেয়ত করেছিল। আপনি দেখবেন মাহফুজরে গতকালকে থেকে শিবিরের সভাপতি, পুরা বাংলাদেশ জামাত, কেউ বলছেন যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা, এটা তো শপথ ভঙ্গের মতন অবস্থান। তো আওয়ামী লীগ নিয়ে তো অনেক পোস্ট দিছে, বিএনপি নিয়েও তিনি কৌশলে অনেক পোস্ট দিয়েছেন, তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় নাই। আওয়ামী লীগ যেহেতু খরচের খাতায় ছিল বা স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার পিছনে নীল নকশা থাকুক, সাদা নকশা থাকুক, হয়েছে, নিষিদ্ধ হয়েছে। সো এখন আসলে কি ঘটতে যাচ্ছে, আমরা যতটুকু বুঝতে পারতেছি যে জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে। আবার আমাদের এনসিপির মধ্যে যারা আছেন, সার্জিস বা হাসনাত, তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার বোঝা যাচ্ছে না যে তারা কি
জামাতের পক্ষে অবস্থান নিচ্ছেন না, বিপরীতে। তবে জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া, ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া, কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের মিলামেশা, সেটা আবার ভিন্ন বার্তা দেয়। তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে। এটা আরো বাড়তে পারে, কারণ আজকে আমরা প্রতিক্রিয়া দেখছি, এমনকি সেই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের চেতনা, সেই ৭১ আবার কিন্তু ফিরে আসছে নতুন রূপে। ছাত্ররা বলছে ৭১কে নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না, এটা আমাদের আইডেন্টিটি। এখন জামাতের জন্য এই মুহূর্তে এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বেইকা বসে। এখন কিভাবে ম্যানেজ করবে, কি করবে, নাকি ছাত্ররা নিজেরাই আবার শান্ত হয়ে যাবে, যারা এই হুমকি ধামকি দিচ্ছেন তারাই নিজেরা ঠান্ডা হয়ে যাবে। কেউ কেউ বলছেন জামাত শিবিরের ব্যবহার কইরা পুরো আন্দোলন কইরা, এখন বাবা তোমরা জামাত শিবির চেনো না, তোমরা যেখানে আন্দোলনে গেছো ৬০ জন মানুষ যোগাইতে পারো নাই। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্যেও মধ্যরাত পর্যন্ত হাসনাতরা বৈঠা ছিল, কোনো পাত্তা ছিল না ওই রকমের। যেই মাত্র শিবির ঝাঁপাই পড়লো, জামাত ঝাঁপাই পড়লো, তখন এই আন্দোলনটা একটা গতি পাইছে। এরকম নানান বক্তব্য কিন্তু জামাতের লোকেরা দিচ্ছেন। কি ঘটতে যাচ্ছে? ভালো থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।